প্রিয় দর্শক, এটিএন নিউজের প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী তাপস, সৌজন্যে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড। দর্শক, আপনারা জানেন আজ বিশেষ করে করোনায় মৃত্যুর সংখ্যা আবার 50 পেরিয়েছে। মোটামুটি গত কয়েকদিন ধরে এটা 40-এর উপর ছিল, কিন্তু আজ এই সংখ্যাটা একটু বেড়েছে, একটু আশঙ্কার কথাও। এবং নতুন আক্রান্ত যদিও খুব একটা বাড়েনি, কিন্তু সেই সংখ্যাটাও খুব কম নয়। গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 2519 জন, এবং এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 3 লাখ পেরিয়েছে, 3,02,147 জন। এবং যেটা বলছিলাম, মৃত্যুর সংখ্যা 54 জন, এবং এই সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,082 জন। সুস্থের সংখ্যাও কম নয়, সুস্থ হয়েছেন 3,427 জন, এবং মোট সুস্থতার সংখ্যা হচ্ছে 1,90,183 জন। এবং পরীক্ষাও একটু বেশি হয়েছে, গত 24 ঘন্টায় পরীক্ষা হয়েছে 15,070টি, এবং মোট এ নিয়ে পরীক্ষা হয়েছে 14,85,261। এই পরিস্থিতি যখন আমরা বলছিলাম, আমরা এ ব্যাপারে আমরা এখন কথা বলবো টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়ার সহযোগী অধ্যাপক ডাক্তার মনোয়ারা খাতুন, তিনি গাইনি বিভাগের অধ্যাপক, তার সঙ্গে কথা বলবো। ডাক্তার মনোয়ারা খাতুন, আপনার কাছে আমার প্রথম যে প্রশ্নটা, যে করোনার তো আমরা প্রাদুর্ভাব দেখছি গত 5-6 মাস ধরেই মোটামুটি চলছে আমাদের দেশে, এবং যেটা হচ্ছে যে এটা মানে একবার মনে হচ্ছিল যে কমে আসছে, কিন্তু ঈদের পর থেকে আমরা আবার দেখছি যে না, নতুন করে আবার আক্রান্তের সংখ্যাটা একটু বাড়ছে, এবং আজ মৃতের সংখ্যাটাও দেখলাম বেশ বাড়লো। আপনাদের বগুড়া কি অবস্থা? ধন্যবাদ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি এটিএন নিউজ টেলিভিশনকে এবং একমি ফার্মাসিউটিক্যালসকে আমাকে এখানে কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, আমরা প্রথম থেকে আসলে করোনার সবাই খুবই আতঙ্কিত, সারা দেশে সবাই আতঙ্কিত, এবং সেই সারা বাংলাদেশের মধ্যে আসলে বগুড়াও একটা জেলা যেখানে অনেক করোনা রোগী প্রতিনিয়ত অনেক আইডেন্টিফাই হচ্ছে, ধরা পড়তেছে। আমি যেখানে তাকে আসলে টিএমএসএস মেডিকেল কলেজে এখানে একটা করোনা চিকিৎসা করা হচ্ছে, এবং এই হাসপাতালে অনেক করোনা রোগীদের প্রতিদিন ভর্তি করা হয়। প্রতিদিনই গড়ে প্রায় 60-70 জন রোগী এখানে ভর্তি থাকেন, করোনা রোগী। এবং তার মধ্যে আমার যেটা এখানে কিন্তু এটা কোভিড হাসপাতাল হিসেবে এটা চিহ্নিত করা হয়েছে যখন থেকে এটা করোনা শুরু হয় বাংলাদেশে। তার কিছুদিন পরেই গত মে মাসের শেষ থেকে আমাদের এখানে করোনা রোগীদের পরীক্ষা করা হয়। বগুড়ার সর্বপ্রথম বেসরকারি মেডিকেল কলেজের মধ্যে এটা উত্তরাঞ্চলের মধ্যে প্রথম মেডিকেল কলেজ হিসেবে এটা চিহ্নিত করা হয়, এবং সরকার থেকে পারমিশন নিয়ে এখানে করোনা রোগীদের চিহ্নিত করা হয় এবং ভর্তি করে চিকিৎসা করা হয়। আচ্ছা, আপনি তো গাইনি বিষয়ে বিশেষজ্ঞ, জি বলেন। জি, তো আমি গাইনিতে যে আমরা যেভাবে চিকিৎসাটা দিয়ে আসতেছি, এখানে মানে ট্রায়ালস হিসাবে যেটা যে গ্রিন জোন, অর্থাৎ সব গ্রিন জোন, ইয়েলো জোন এবং রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়, এবং যাতে মানে আমরা সব ধরনের রোগীদেরকে এখানে চিকিৎসা দিয়ে থাকি। কারণ স্বাভাবিক কারণেই করোনার জন্য প্রত্যেকটা মা বা স্বাভাবিক গর্ভবতী মায়েরা এখানে খুবই ভীত থাকে, এবং আমরা এই সময় কিন্তু প্রথমে যেটা আমাদের যে ওজিএসবি যে আমাদের গাইডলাইন, আমাদের ওজিএসবি মানে অপশন গাইনি সোসাইটির যে গাইডলাইন অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে আসতেছি। পাশাপাশি এখানে যে এই কারণেই যেন আমরা ডাক্তাররা যেন কম ঝুঁকিতে থাকি, এবং পাশাপাশি আমাদের গর্ভবতী মায়েরা বা যেন ওনারা ঝুঁকিতে কম থাকেন, সেই হিসেবে আমরা এখানে হাসপাতালে চিকিৎসা দিচ্ছি। পাশাপাশি আমরা কিন্তু ওভারফ্লোও চিকিৎসা দিয়ে আসছি, যাতে কম সংখ্যক মায়েরা এখানে সংক্রান্ত হয়। এটা হলো আমাদের উদ্দেশ্য, মেইন উদ্দেশ্য, যেন আমাদের গর্ভবতী মায়েরা যেন আক্রান্ত কম হন, এবং গর্ভবতী মায়েরা যেন এই করোনার কারণে যেন মারা না যায়, এটি হলো মেইন উদ্দেশ্য। সেই হিসেবেই আমরা এখানে যেটা হচ্ছে যে আপনারা তো এমনি তো গর্ভাবস্থা একটা মায়ের জন্য এমনি ঝুঁকিপূর্ণ অবস্থা, তার মধ্যে করোনার সময় আপনারা ঝুঁকিপূর্ণ মাতৃত্ব কোনটাকে বলে চিহ্নিত করবেন?
আসলে হ্যাঁ, একদম নরমাল গর্ভবতী মা যে কোনো মুহূর্তে ঝুঁকিতে যেতে পারে। যদি তার সাথে এক্লাম্পসা হয় বা তার সাথে প্রেশার বেড়ে যায় বা ডায়াবেটিস থাকে বা বিভিন্ন এগুলোর জন্য ঝুঁকি থাকে। তো পাশাপাশি যদি করোনা থাকে সেই কারণে আমরা মানে শুধুমাত্র করোনার জন্য যে ঝুঁকিপূর্ণ হয়, বিশেষ করে করোনার কারণে এটা ইমিউনো সাপ্রেসিভ ডিজিজ, যে কোনো একটা ভাইরাস যেহেতু এফেক্টেড হয়, এ কারণে প্রেগন্যান্ট মায়েদের তাদের শুধুমাত্র করোনার জন্য কোনো ঝুঁকি হবে যে বা ওটা যেটা বাচ্চার ক্ষতি হবে, মায়ের ক্ষতি হবে সেটা কিন্তু মা যখন বেশি আতঙ্কিত হয়ে যায় বা সিভিয়ার কন্ডিশনে চলে যায়, যেটার কারণে করোনার কারণে যেটা বিশেষ করে হয় যে অক্সিজেন স্যাচুরেশনটা কমে যায়, এটা যদি না হয় তাহলে কিন্তু আমার খুব একটা ভয় থাকে না। এবং আমরা যে মাগুলোকে পেয়েছি সাধারণত যে করোনা আক্রান্ত হয়েছেন, আমাদের এখানে একটা মা শুধুমাত্র আসছিলেন যেটা যে তার ডেলিভারির সময় হয় নাই, যেটার কারণে আমরা পুরোপুরি চিকিৎসা দিতে পারি নাই, এবং এমন কন্ডিশনে আসছে যে ওনার তখন অক্সিজেন স্যাচুরেশন ছিল 60 নিচে, লেস দেন 60। কারণ সেই মাটা আমাদের এখানে ভর্তি হয়েছিলেন এবং এটা তখন ওই মাটাকে আমরা রেফার করা মানে করতে পারিনি, তখন মাটা এখানে মারা গেছেন আর কি। তাছাড়া আর কোনো মা কিন্তু এখানে কোনো সমস্যা হয়নি। বা যার জন্য আমার যে ওরকম ঝুঁকি, যেটা ঝুঁকি একটাই থাকে যে তার যদি অক্সিজেন স্যাচুরেশন চলে যায় মানে বেশি কমে যায়, তাহলে সেক্ষেত্রে মায়ের জন্যও হয়ে যায়, সেই ক্ষেত্রে মায়ের কারণেই বাচ্চা মায়ের পেটের মধ্যে মারা যেতে পারে। সেই হিসেবে আমরা মাদেরকে উপদেশ দিয়ে থাকি যে আপনারা প্যানিক হবেন না এবং সবসময় আপনার যেটা খেয়াল রাখবেন যে আপনার শ্বাসকষ্ট হচ্ছে কিনা। যদি কোনো শ্বাসকষ্ট না হয় তাহলে বাড়িতে থাকবেন, স্বাভাবিক খাবার খাবেন, স্বাভাবিক চলাফেরা করবেন এবং স্বাভাবিক গর্ভকালীন অবস্থায় যে নিয়মকানুন গুলো সেই নিয়মকানুন মেনে চলবেন। আমাদের এইটাই পরামর্শ দেওয়া থাকে। করোনা পজিটিভ কোনো মায়ের সন্তানদের মধ্যে করোনা আসার সম্ভাবনা কতটুকু, যদি মানে আশঙ্কাটা কতটুকু যে কোনো গর্ভবতী মা তিনি করোনা পজিটিভ, তার বাচ্চার মধ্যে এই রোগটা আসতে পারে কিনা? এরকম এখনো আসলে পুরোপুরি ওরকম আমাদের 100% কিন্তু এটা নাই যে রিসার্চ, যেটা এটা ভার্টিক্যাল ট্রান্সমিশন যেটা বলা হয় যে যদি মার হয় তাহলে সেক্ষেত্রে মায়ের হতে পারে। তো একটা জিনিস যেটা হলো আমরা যেটা মানে করি যে টেম্পারেচার, যেহেতু টেম্পারেচার বেশি থাকে বা টেম্পারেচার যদি বেড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বাচ্চা এফেক্ট হতে পারে, বা সেই কারণে ভয় থাকে যে হাই টেম্পারেচারের কারণে বাচ্চা পেটের মধ্যে মারা যেতে পারে, এটা একটা চান্স থাকে। তাছাড়া কিন্তু ভার্টিক্যাল ট্রান্সমিশন সরাসরি ওরকম কিন্তু হওয়ার পসিবিলিটি খুব কম থাকে। আর একটা যেটা প্রশ্ন অনেক অনেক আমাদের দর্শকদের মধ্যে আছে, সেটা হচ্ছে যে করোনা পজিটিভ মায়ের বুকের দুধ কি বাচ্চাকে খাওয়ানো যাবে? এটাতে কোনো সংক্রমণের আশঙ্কা থাকে কিনা? জি, জি, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, এবং এটা অবশ্যই মানে থাকে এবং সবার ধারণা থাকে যে এটা খাওয়ানো যাবে না, যে মার করোনা হয়েছে এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো যাবে না। এটা না, আমাদের যেটা বলা হয় যে, এবং আমাদের যে ইন্টারন্যাশনাল যে আমাদের যে সোসাইটির যে গাইডলাইন, অ্যাকর্ডিং টু গাইডলাইন্স অনুযায়ী যে মা অবশ্যই বাচ্চাকে খাওয়াতে পারবেন, বুকের দুধ খাওয়াতে পারবেন, এবং বাচ্চাকে অন্য একজন নার্সিং করবেন, কিন্তু যখন বুকের দুধ খাওয়াবেন তখন মা মুখে মাস্ক পরবে, মুখে মাস্কটা পরে তারপরে বাচ্চাকে বুকের দুধ খাবেন। এবং বুকের দুধ খাওয়ানোর জন্য বাচ্চার কোনো সমস্যা হবে না, এবং বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর জন্য আমরা এটা পরামর্শটা দিয়ে থাকি। ডক্টর মনোয়ারা খাতুন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি প্রান্তিক একটা এলাকায় বসে রোগীদের চিকিৎসা দিচ্ছেন, বিশেষ করে গর্ভবতী মায়েদের এ সময় চিকিৎসা দিচ্ছেন, সেজন্য এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। যে আপনাদের অনেক ধন্যবাদ, অ্যাকমে ফার্মাসিউটিক্যালসকে অনেক ধন্যবাদ, এবং আপনার আমার পক্ষ থেকে এটিএন নিউজ টেলিভিশনকে অনেক ধন্যবাদ। আসসালাম। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের সহযোগী অধ্যাপক ডক্টর মনোয়ারা খাতুনের সঙ্গে। তিনি বলছিলেন যে এ সময়ে গর্ভবতী মায়েদের এই করোনার ঝুঁকির মধ্যে কিভাবে তাদের নিরাপদ ডেলিভারি করা সম্ভব সেই ব্যাপারে আমাদের কথা বলছিলেন। প্রিয় দর্শক, এর মাধ্যমেই আমরা আজকের নিউজ গ্যালারির প্রথম পর্বের আমরা একটা বিরতিতে যাচ্ছি। ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন।
প্রিয় দর্শক, এটি নিউজে প্রতি রাতের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কাজী তাপস। দর্শক, আমরা বিরতির আগে কথা বলছিলাম বগুড়ায় TMSS মেডিকেল কলেজ হাসপাতালের একজন চিকিৎসকের সঙ্গে। তিনি বলছিলেন বগুড়া এবং সেখানকার গর্ভবতী মায়েদের কীরকম অবস্থা সেই ব্যাপারে কথা বলছিলেন। এ পর্যায়ে আমরা কথা বলবো সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন এবং কনসালটেন্ট ইউরোলজিস্ট ডক্টর মোহাম্মদ রাশিদুজ্জামানের সঙ্গে। ডক্টর মোহাম্মদ রাশিদুজ্জামান, প্রথমে আপনার কাছে যে প্রশ্ন, যে সাতক্ষীরায় এখন কি অবস্থা, করোনার রোগী আপনারা কিরকম পাচ্ছেন? ধন্যবাদ সাতক্ষীরা থেকে আমাকে যুক্ত করার জন্য। এটিএন নিউজ চ্যানেলের সমস্ত দর্শক ও শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ অত্যন্ত প্রাসঙ্গিক একটি কোশ্চেন করার জন্য। আসলে সাতক্ষীরার গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 18 জন, আর এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 996 জন। অর্থাৎ করোনা মহামারী শুরুর পর থেকে, অর্থাৎ মার্চ এবং এপ্রিল, এই 2 মাসে করোনার সংক্রমণ তুলনামূলকভাবে কম ছিল, কিন্তু এর পরে রমজানের পরে অর্থাৎ মে, জুন, জুলাই, আগস্ট, এই 4 মাসে করোনার সংক্রমণ অনেক ঊর্ধ্বগামী এবং সংক্রমণ অনেক বেড়েছে। আমাদের করোনা শুরু হওয়ার পর থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা ডেডিকেটেড হাসপাতাল হিসাবে ঘোষণা করা হয়েছে। আমাদের প্রথম দিকে আমাদের করোনা টেস্টের ক্ষেত্রে আমাদের PCR ল্যাব ছিল না। আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। অতি সম্প্রতি PCR ল্যাবের অনুমোদন দিয়েছেন আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে। আর আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা অনেক সৌভাগ্যবান যে আমাদের করোনা চিকিৎসার জন্য অতি মূল্যবান যে জিনিসটি, সেটা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন এবং হাই ফ্লো নেজাল ক্যানুলা। হাই ফ্লো নেজাল ক্যানুলার জন্য আমি আসলে ধন্যবাদ জানাই আমাদের মাননীয় জনপ্রশাসন সচিব জনাব ইউসুফ হারুনকে। ওনার সহায়তায় আমরা প্রথমে 2টা হাই ফ্লো নেজাল ক্যানুলা সংগ্রহ করি, পরবর্তীতে আমরা আরো 6-7টি দিয়ে এখন আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে হাই ফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা প্রায় 10টি। এছাড়া আমাদের অত্যন্ত স্বয়ংসম্পন্ন একটি ICU ইউনিট আছে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে, যেটা সবসময় 8টা বেড সবসময় প্রায় ফিল আপ থাকছে। আর সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসার ক্ষেত্রে সর্বস্তরের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা অত্যন্ত সমন্বিতভাবে করোনা রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। যে কারণে আমি মনে করি যে আমাদের সাতক্ষীরা ছাড়াও দূরবর্তী পার্শ্ববর্তী যে জেলাগুলো, সেখান থেকেও আমাদের করোনা রোগী আসছে এবং আমাদের প্রথম থেকেই আমরা 200 বেড কে আমরা করোনা রোগী এবং করোনা উপসর্গ নিয়ে যারা আসছে তাদের জন্য রেখেছি। এর মধ্যে 50টা বেড রেখেছি আমরা করোনা পজিটিভ রোগীর জন্য, এবং বাকি বেডগুলো করোনা উপসর্গ নিয়ে যারা আসছে তাদেরকে আইসোলেশনে রেখেছি আমরা। খুবই শুনে ভালো লাগলো যে আসলে করোনা নিয়ে, যেটা আসলে করোনার মোকাবেলায় করোনার মানুষের সাহসিকতা আসলে অত্যন্ত বেড়েছে করোনা মোকাবেলায়, তবে সচেতনতা কমেছে, ফলে সংক্রমণটা বাড়ছে। আচ্ছা, না, তবে একটা কথা শুনে খুব ভালো লাগলো যে সাতক্ষীরার মতো জায়গায় সেন্ট্রাল অক্সিজেন আছে আপনাদের হাসপাতালে, সেটা এবং হাই ফ্লো নেজাল ক্যানুলা, যেটা ঢাকাতেও অনেক জায়গাতে নেই, সেটা আপনাদের এখানে আছে, সেটা শুনে অনেক ভালো লাগলো। তো এখন আপনার আপনি যে ব্যাপারটা স্পেশালাইজ, সেই ব্যাপারটাতেই আসি। আপনি কনসালটেন্ট ইউরোলজিস্ট, মানে এই সময় তো আমরা জানি যে ইউরিন ইনফেকশন একটা সাধারণ সমস্যা, বিশেষ করে মেয়েদের তো সমস্যাটা অনেক বেশি, অনেক ছেলেদের মধ্যেও এই সমস্যাটা দেখা যায়। এর কারণটা কি? আসলে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অর্থাৎ প্রস্রাবের প্রদাহ মূলত মূত্রতন্ত্রের যে কোনো অংশে যদি জীবাণুর সংক্রমণ ঘটে, আমরা সেটিকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলে থাকি। আর ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেসিক্যালি ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে, এবং কমন ব্যাকটেরিয়া যেটা ইকোলাই নামক একটি ব্যাকটেরিয়া দিয়ে এই ইনফেকশন হয়ে থাকে। তবে অন্যান্য ব্যাকটেরিয়া দিয়েও এটা হতে পারে, যেমন প্রোটিয়াস, সিউডোমোনাস, এন্টারোব্যাক্টার, অন্যান্য ফাঙ্গাস দিয়েও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। এটি সাধারণত ইউটিআই সাধারণত নারী পুরুষ সবারই ক্ষেত্রে দেখা যায়, তবে নারীদের ক্ষেত্রে একটু বেশি দেখা যায়, কারণ আমরা জানি যে মেয়েদের ইউরেথ্রা অর্থাৎ প্রস্রাবের নলটা শর্ট 4 সেন্টিমিটার, আর যেহেতু মলদ্বার এবং প্রস্রাবের ছিদ্র খুব পাশাপাশি অবস্থান করায় মলদ্বারের যে কোনো জীবাণু খুব সহজেই প্রস্রাবের থলিতে যে ইউটিআই করতে পারে। আর বেসিক্যালি এজিং একটা ফ্যাক্টর, বয়স, যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের জন্য। কারণ আমরা যদি হিসাব করি, খুব ছোট বাচ্চা যাদের ছেলে বাবু, যাদের সার্কামসিশন বা মুসলমানি করা না, তাদের যে সামনের স্কিনটা অনেক সময় সামনে জোড়া লেগে ফাইমোসিস নামক একটু রোগ হয়,
ওটার কারণে সে প্রস্রাবের ফ্লোটা ঠিক থাকে না, প্রস্রাব তলপেটে জমে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়। এছাড়া 50 বয়স্ক যারা আছে তাদেরকে প্রস্রাবের রাস্তায় মাংস বৃদ্ধি হয়, ওটাকে আমরা বলে থাকি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, যে কারণে দেখা যায় যার প্রস্রাবের ফ্লোটা ভালো থাকে না, প্রস্রাবের গতি ভালো থাকে না, তলপেটে প্রস্রাব থেকে যায়, এই কারণে ওখান থেকে কিন্তু ইউটিআই হয়। এছাড়া আমরা দেখি যে বয়স্ক নারীদের ক্ষেত্রে যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্সটা অনেক বেশি। কারণটা হচ্ছে দেখা যায় যে নর্মাল যে বয়স্ক নারীদের তাদের স্ফিংক্টার যে মেকানিজম ওটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে, এবং প্রস্রাবের চারিপাশে কিছু উপকারী ব্যাকটেরিয়া থাকে ল্যাক্টোব্যাসিলাস, এটা কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ইনফেকশনটাকে প্রিভেন্ট করে, মানে প্রতিরোধ করে। কিন্তু কোনো কারণে শরীরে যদি দেখা যায় যে কোনো চেঞ্জ আসে, যে হরমোনাল চেঞ্জ বা শরীরে অ্যাসিডিটি বা পিএইচ এর মাত্রা যদি চেঞ্জ হয় বা অত্যাধিক পরিমাণে যদি অ্যান্টিবায়োটিক ইউজ করে, তাহলে ল্যাক্টোব্যাসিলাস তখন কিন্তু এটা প্রতিরোধ করতে পারে না, তখন মানে ক্ষতিকর যে ব্যাকটেরিয়া খুব সহজেই কিন্তু প্রস্রাবের থলিতে যে ইনফেকশন করতে পারে। এছাড়া আমরা দেখি যে কোনো কারণে যদি প্রস্রাবের থলিতে বা প্রস্রাব আটকে যাওয়ার কারণে আমরা যদি ক্যাথেটার বা প্রস্রাবের নল দিই, তাহলে সেখান থেকেও কিন্তু ইউটিআই হতে পারে। অথবা ঘন ঘন তার সার্জারি লাগছে প্রস্রাবের রাস্তা দিয়ে, ইনস্ট্রুমেন্টেশন, সে কারণে কিন্তু তার ইউটিআই হতে পারে, ইউটিআই হচ্ছে আমাদের। আর একটা কারণ যেগুলো আমরা যদি স্ট্রোকের রোগী অর্থাৎ প্যারালাইসিসের রোগী যেগুলা বেডে শয্যাশায়ী, তাদের কিন্তু ইউটিআই সম্ভাবনা অনেক বেশি। আর ইউটিআই এর লক্ষণগুলা, যে আমরা কি কি লক্ষণ নিয়ে সাধারণত প্রস্রাবে ইউটিআই রোগীগুলো আসে, দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে তার প্রস্রাবে জ্বালা পড়া ভীষণ শুরু হয়, ঘন ঘন প্রস্রাব হয়, প্রস্রাব করার পরেও দেখা যায় তলপেটে প্রস্রাব থেকে যাচ্ছে, রাত্রে ঘুমানোর পরে পেশেন্টের বারবার ওঠা লাগছে, কাঁপুনি সহ জ্বর হচ্ছে, খাওয়াতে অরুচি, বমি বমি ভাব, এগুলো সবই কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের লক্ষণ। আপনি তো যেহেতু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন, এই মুহূর্তে কোন ধরনের সার্জারি বেশি হচ্ছে আপনার এখানে? আচ্ছা, আমি মনে হয় শুরুতেই বলেছি যে করোনা মহামারীর শুরুর পর থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে সম্পূর্ণ প্রত্যেক পুরাপুরি করোনা ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। অর্থাৎ যে রোগীগুলা, যে পেশেন্ট গুলা করোনা নিয়ে আসছে শুধুমাত্র তাদেরই চিকিৎসা করা হচ্ছে। আর করোনা রোগীদের মধ্যে যারা করোনা পজিটিভ, শুধুমাত্র তাদের সার্জারি গুলো আমরা কিন্তু সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করছি। অর্থাৎ নন কোভিড পেশেন্ট গুলাকে কিন্তু এই মুহূর্তে আমরা সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসা সেবা আপাতত বন্ধ আছে, কিন্তু পজিটিভ রোগী, করোনা রোগীর চিকিৎসা দিচ্ছি আমরা। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে মানে আপনারা যদি যেসব সার্জারি আপনারা করেন, আপনারা তো রোগীদের খুব টাচে যেতে হচ্ছে, আপনারা সেখানে কিরকম মানে ট্রিটমেন্ট প্রোটোকল আপনারা ফলো করছেন? এটা আসলে ইউনিভার্সাল প্রিকশন সাথে সাথে আমাদের যে যে করোনা পজিটিভ যে রোগীর, আসলে আমাদেরকে একটু কষ্টই করতে হচ্ছে, কারণ আমাদের একটা এই ধরনের সার্জারি করতে গেলে আমাদের পুরোপুরি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট নিয়েই কিন্তু আমাদের সার্জারি গুলা করতে হচ্ছে। আমাদের সেফটি গগলস করতে হচ্ছে, N95 মাস্ক করতে হচ্ছে, হেড কাভার, শু কাভার থেকে শুরু করে প্রোটেক্টিভ আমাদের যে পিপিই পড়তে হচ্ছে। দেখা যাচ্ছে যে দীর্ঘক্ষণ আমাদের পিপিই পড়ার কারণে, কারণ অনেক সময় অনেক অপারেশন অনেক দীর্ঘক্ষণ লেগে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে অনেক ঘামতে হচ্ছে, আমাদের অপারেশন করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, যে লং সার্জারি গুলা। জনাব ডক্টর মোহাম্মদ রাশিদুজ্জামান, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দেশের একটা প্রান্তিক একটা জেলায় আপনি রোগীদের চিকিৎসা দিচ্ছেন, সে কারণে এটিএন নিউজের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। আমি আবারও এটিএন নিউজের সমস্ত দর্শক ও শ্রোতাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, এবং আমি করোনা চিকিৎসা দিতে যে এই পর্যন্ত যে সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী নিহত হয়েছে তাদের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আসসালামু আলাইকুম। গোটা বিশ্ব এখন মোটামুটি যে ব্যাপারটা নিয়ে সবচাইতে বেশি আলোচনার ঝড় তুলছে, যে বিষয়টি, সেটি হচ্ছে বার্সেলোনা থেকে লিওনেল মেসির বেরিয়ে যাওয়ার খবর। মানে তিনি ক্লাবটা ছাড়তে চান, তার দীর্ঘদিনের ক্লাব, যে ক্লাবে মানে সেই কিশোর বয়স থেকেই তিনি খেলছেন, সেই ক্লাব থেকে তিনি বেরিয়ে আসতে চান, এরকম একটি কথা গতকাল তিনি ক্লাব ম্যানেজমেন্টকে জানিয়েছেন। এবং আজকে যদি আমরা শেষ খবরটি দেখি, ফিফার অনুমতিও তিনি চাইছেন ক্লাব বদলের জন্য। ফিফার প্রাথমিক অনুমতিপত্র চেয়েছেন লিওনেল মেসি, এই খবর আমরা দেখতে পাচ্ছি। এবং
আমরা আরেকটা যেটা দেখছি যে মানে ক্লাব অনেকেই বলছিলেন যে ক্লাব সভাপতি বার্তেমেও যদি পদত্যাগ করেন তাহলে হয়তো মেসি থেকে যেতে পারেন। আজকে দেখা যাচ্ছে না, সেটাও তিনি থাকবেন না। তিনি বলছেন যে উনি পদত্যাগ করলেও তিনি আর বার্সায় থাকবেন না। এবং তাকে ঘিরে ম্যানচেস্টার সিটির যে কোচ, যিনি আগে বার্সেলোনায় কোচ ছিলেন, পেপ গার্দিওলা, তিনি দল সাজাচ্ছেন, এরকম কথা আছে। আমরা চেষ্টা করছি স্পেন প্রবাসী বাংলাদেশি সজীব মার্টিনের সঙ্গে কথা বলার জন্য, যিনি এই মুহূর্তে বার্সেলোনায় আছেন এবং সেখানকার টাটকা খবর তিনি দেওয়ার চেষ্টা করবেন। তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি এবং আমরা জানি যে গত রাতে এই খবর ছড়িয়ে পড়ার পরই বার্সেলোনা নু ক্যাম্প, মানে যেই যে স্টেডিয়ামে বার্সেলোনা খেলে থাকে, তাদের নিজেদের হোম গ্রাউন্ড, সেই মাঠে জড়ো হয়েছে তার মেসি সমর্থকরা এবং তারা বলছে যে মেসি ছাড়া তারা এই ক্লাবে, মানে তারা কোনোভাবেই মানতে পারছেন না যে মেসি থাকবে না। এবং মজার ব্যাপার হচ্ছে যে মেসির সাবেক সতীর্থ স্যামুয়েল ইটো তিনি বলেছেন যে মেসি যদি বার্সেলোনায় না থাকে তাহলে বার্সেলোনার ক্লাবের নামটাই পাল্টে ফেলা উচিত। মানে আবেগের কথা প্রচণ্ড চলছে এবং আবেগ পাল্টা আবেগ সবই চলছে। এবং আজ সারা দিনই সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক টুইটারে ঝড় চলছে যে মেসি কেন বার্সেলোনা ছাড়ছে। এবং এ নিয়ে বিভিন্ন ধরনের কথা আমরা দেখছি, বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আবার অনেকে বলছে যে আসলে মেসির আসলে তার ফর্মও এখন একটু পড়তির দিকে, এইটাই তার সেরা সময় যদি কোনো ক্লাব তিনি পাল্টাতে চান, কোনো ক্লাবে যদি তিনি অন্য ক্লাবে যেতে চান, কারণ এর পরবর্তীতে হয়তো তার যতটুকু ট্রান্সফার মানে তার ট্রান্সফার ফি কতটুকু পাওয়া যাবে সেটা নিয়ে অনেকের সন্দিহান। কিন্তু তারপরেও মেসি বলা হয়ে থাকে যে এই মুহূর্তে বিশ্বের সবচাইতে ভালো খেলোয়াড়, বিশ্বের সবচাইতে সেরা খেলোয়াড় এবং তাকে নিয়ে মানে বার্সেলোনার, তাকে ছাড়া বার্সেলোনা চিন্তা করা যায় না। এবং তিনি যদি বার্সেলোনায় না থাকেন তাহলে কোন কোন দলে যেতে পারে তা নিয়েও কিন্তু প্রচণ্ড রকমের আগ্রহ সবার মধ্যে তৈরি হয়েছে। এবং আমরা এ নিয়ে বিভিন্ন ধরনের কার্টুন দেখছি, বিভিন্ন ধরনের আলোচনা শুনছি এবং সবার আলোচনার শুরুতে যে ক্লাবটি আছে সেটা আমরা শুরুতে যেটা বলছিলাম, পেপ গার্দিওলা আর ম্যানচেস্টার সিটি, যেহেতু তার সঙ্গে মেসির খুব দীর্ঘদিনের একটি সম্পর্ক আছে, পরিচয় আছে, তারা একসঙ্গে খেলেছেন এবং তার অধীনেও খেলেছেন মেসি এবং তার অধীনেই বলা যায় সেরা সময়টা পার করেছে বার্সেলোনা। সুতরাং তিনি তার অধীনেই খেলতে পছন্দ করবেন বলে সবাই মনে করছেন। কিন্তু এর বাইরেও কথা থেকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটির যে প্রতিপক্ষ, নগর প্রতিপক্ষ, তারাও চাইছে যে মেসি তাদের দলে থাকুক। কিন্তু কোনটা যে হয় শেষ পর্যন্ত সেটা নিয়ে আছে। এবং অনেকের আবার কল্পনা করছেন যে মেসি হয়তো জুভেন্টাসেও যেতে পারেন, কারণ জুভেন্টাসে তার প্রতিদ্বন্দ্বী, চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো আছেন। যদি একই দলে যায় তাহলে দুজন মহাতারকাকে এক দলে দেখা যাবে, এরকম একটা সম্ভাবনা অনেকে দেখছেন। আবার অনেকে মনে করছেন যে ইংলিশ প্রিমিয়ার লিগে যদি ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে আসে এবং মেসি যদি ম্যানচেস্টার সিটিতে যোগ দেয় তাহলে আবার স্পেনের লড়াই ইংল্যান্ডের মাটিতে দেখা যাবে, এরকম একটা প্রত্যাশা অনেকের আছে। যাই হোক, আমরা আমাদের স্পেনের যার সঙ্গে যোগাযোগ করতে চাইছিলাম, সজীব মার্টিন, তিনি সম্ভবত আজ যোগ দিতে পারছেন না। তার সঙ্গে আমরা ভবিষ্যতে আবার চেষ্টা করব যোগাযোগ করতে এবং তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব যে ম্যানচেস্টার বার্সেলোনার মাটিতে এখন কি ধরনের বাকবিতণ্ডা চলছে, মানে বার্সেলোনার লোকজন কি ভাবছে সেটা আমরা জানার চেষ্টা করব। এবং এই ছিল আজকে নিউজ গ্যালারিতে।